জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মায়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? এখন নেতা লাস্ট মুহূর্তে ব্যাক আউট করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নয় যে যুদ্ধের মুখে জাতিকে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছে। Will you make any attempt at a conditional surrender? No, sir. The question is either we live or we die. আসসালামু আলাইকুম। জাতি হিসেবে আমরা যদি খুব একটা অকৃতজ্ঞ জাতি না হতাম, তাহলে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান কখনো অস্বীকার করতে পারতাম না। ঠিক এই বয়ানটা যতটুকু না ভারত বা ভারতীয়রা আমাদেরকে দিয়েছে, তার চাইতে শতগুণে বেশি আওয়ামী লীগ বা আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনা আমাদেরকে দিয়েছে। এদের ভাষ্যমতে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে হেল্প করার জন্য, ভারত আমাদের উপর এখন যতই আগ্রাসন করুক না কেন, আমাদের উচিত ভারতের পায়ের ধুলা নেয়, ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা। ভারতের মতে তারা অলমোস্ট 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছিল, এদের খাবার দিয়েছে, যুদ্ধের সময় আমাদের সেনাদের ট্রেনিং দিয়েছে, এরপর মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিয়েছে। সর্বশেষ ভারতীয় বাহিনী বাংলাদেশে ঢুকে মিত্র বাহিনী গঠন করে পাকিস্তান বাহিনীর এগেনস্টে যুদ্ধ করেছে, যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। গত 15 বছর এই লাইনগুলো রেগুলারলি আমাদেরকে ফিড করানো হয়েছে, এবং সাথে ভারতের প্রতি নগ্ন দাসত্ব দেখে কখনো কখনো মনে হতো আমরা কি স্বাধীন সার্বভৌম কোনো দেশে আছি নাকি ভারতের কোনো রাজ্যে। কিন্তু আমাদের থেকে যেটা আড়াল করা হয়েছে সেটা হলো সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ ভারতীয় বাহিনী পরিকল্পিতভাবে লুটপাট করে। যে শরণার্থী জায়গা দেয়া নিয়ে ভারতের প্রতি এত দাসত্ব, সেই শরণার্থী শিবিরে অন্তত 3 লাখ মানুষ মারা গেছে, এই সত্য আমাদের থেকে আড়াল করা হয়েছে। এমনকি ভারত হাসিনা বা আওয়ামী লীগ যে বড় গলায় বলে ভারতীয় বাহিনী দেশে এসে যুদ্ধ না করলে আমরা স্বাধীন হতাম না, এটা একদম ডাহা মিথ্যা কথা। অলমোস্ট সব দেশপ্রেমিক যোদ্ধা এবং সেক্টর কমান্ডাররা এটা দাবি করে আমরা একদম বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম, দেশের একটা একটা করে এলাকা শত্রুমুক্ত হচ্ছিল। এমন সময় ভারত পরিকল্পনা করে তাদের বাহিনী ঢুকিয়ে দিয়ে আমাদের বিজয়ের ক্রেডিট নিয়ে নেয়। এই স্বাধীনতা যুদ্ধটাকে যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি, কিন্তু ভারতের ওইটা প্রথম থেকে প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে, এইটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে। এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। শুধু তাই না, যুদ্ধ পরবর্তী সময় ভারতীয় বাহিনীর পরিকল্পিত লুটপাট দেখে দেশের সেক্টর কমান্ডাররা ভারতীয় বাহিনীর এগেনস্টেও যুদ্ধ ঘোষণা করে। ভারতের প্রতি দাসত্ব করতে গিয়ে এরকম অসংখ্য সত্য আমাদের থেকে লুকানো হয়েছে। তো গত 15 বছর লুকানো এরকম অসংখ্য সত্য, তথ্যপাত্য, ফ্যাক্ট সহ তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে, এবং 5টা পয়েন্টে দেখার চেষ্টা করব ভারত না চাইলে কি আমরা স্বাধীন হতে পারতাম না। যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার পেছনে ভারতের কি স্বার্থ ছিল? ভারত কি প্রকৃতপক্ষে আমাদের সাহায্য করেছিল? যুদ্ধ পরবর্তী সময় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ লুটপাট করে ভারতীয় বাহিনী? ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র? শেখ হাসিনা উনি যেমন ওনার নেতা কর্মীকে ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন, অনেকটা কিন্তু শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন। I know the extent of disaster. I know. কেন জেনারেল ওসমানীকে 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি? জিজ্ঞেস করেন। তথ্যগুলি চলে আসবে বলি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস চাপা দিয়ে রাখা হয়েছিল এতকাল, কারণ এখানে অনেক কথা বের আসবে, মানে মানুষ তো বোকা নয়। ভারত না চাইলে কি আমরা স্বাধীন হতে পারতাম না, বা ভারতের সাহায্য কেন আমাদের প্রয়োজন হলো? এটা বোঝার জন্য আমাদের সেটা বুঝতে হবে যে তৎকালে আমাদের নেতাদের মনস্তত্ত্বে কি চলছিল, কেন যুদ্ধটা এত বেশি দীর্ঘায়িত হলো, সেই কনটেক্সটটা আমাদের আগে জানা দরকার। 52 এর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু পাকিস্তানের বাংলার উপর শোষণের ভিজুয়াল ইমেজ পরিষ্কার হতে থাকে বাঙালিদের কাছে। এরপর 66 এর 6 দফা, 69 এর গণ অভ্যুত্থান, এই যে 47 থেকে 69 পর্যন্ত এই সময়টাতে পাকিস্তান যে এই দেশের মানুষের উপর শোষণ করছে, তার একটা বই প্রকাশে কিন্তু 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়। 69 ওই গণ অভ্যুত্থানের কারণেই কিন্তু পাকিস্তান সরকার 70 সালে নির্বাচন দিতে রাজি হয়, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বামপন্থী যে রাজনৈতিক দলগুলো ছিল তারাও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। মাওলানা ভাসানীর বক্তব্য ছিল পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার ঘোষণা দেয়া। ভাসানীর স্লোগান ছিল নির্বাচনে লাথিমার, পূর্ব বাংলা স্বাধীন কর। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার পথে না গিয়ে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং জনগণকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। কেন আমাদের ভারতের সাহায্য প্রয়োজন হলো, কেন যুদ্ধটা এত বেশি দীর্ঘায়িত হলো, তৎকালে আমাদের নেতাদের মনস্তত্ত্বে কি চলছিল, এটা বোঝার জন্য এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই পয়েন্টটা যখন আপনি মাথায় রাখবেন আর ভিডিওর আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে আগাবো, তখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে কে স্বাধীনতা চেয়েছিল, কে ক্ষমতা চেয়েছিল, কে জাতির পিতা হওয়ার কথা ছিল আর কাকে জাতির পিতা বানায় দেওয়া হয়েছে।
এই পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখেন যে 1970 সালে বাসানি বলতেছে পাকিস্তানের নির্বাচনের ফাঁদে পা দেওয়া যাবে না, নির্বাচনে লাথি মার, বাংলাদেশ স্বাধীন কর। কিন্তু শেখ মুজিব নির্বাচনের পথে গেলেন, কারণ শেখ মুজিব জানতো যদি নির্বাচনে যায় শেখ মুজিবের যে নিরঙ্কুশ জনপ্রিয়তা, শেখ মুজিব বিপুল ভোটে জয়লাভ করবে এবং জয়লাভ করলে শেখ মুজিব ক্ষমতায় যেতে পারবে। সো আলাদা করে আর দেশ স্বাধীন করা লাগতেছে না, দেশ স্বাধীন করার দরকার নাই। কিন্তু ভাসানী বলতেছে যে না, পাকিস্তানের ফাঁদে পা দেওয়া যাবে না। এরপর যা হওয়ার কথা ছিল তাই। শেখ মুজিব ভাসানীর কথা না শুনে নির্বাচনে গেলেন এবং নির্বাচনে গিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেন। মানে 169টা আসনের মধ্যে পূর্ব বাংলার 167টা আসনে শেখ মুজিব বিজয় লাভ করেন। কিন্তু ভাসানী যে সন্দেহ করছে সে সন্দেহই সত্যি হয়েছে। নির্বাচন ছিল মূলত পাকিস্তানি বাহিনীর একটা ফাঁদ এবং শেখ মুজিব সে ফাঁদে পা দেয়, যার কারণে নির্বাচনে জয়লাভ করলেও পাকিস্তান কিন্তু ক্ষমতা ছাড়ে নাই, ক্ষমতা হস্তান্তর নিয়ে তালবাহানা শুরু করে। এরপর আসে ঐতিহাসিক 7ই মার্চ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। যে 7ই মার্চের ভাষণে আমাদের এত গর্ব, কিন্তু তৎকালে রেসকোর্স ময়দানে যাওয়া লক্ষ লক্ষ জনতা সেই ভাষণের পর একরকম হতাশ হয়ে ঘরে ফিরে। তৎকালে সবাই এই আশা নিয়ে রেসকোর্স ময়দানে গিয়েছিল যে ওই দিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেখ মুজিব সেদিন স্বাধীনতা ঘোষণা করেননি। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে শেখ মুজিব স্বাধীনতা না ক্ষমতার উপরে জোর দিয়েছিলেন। আপনি জাস্ট চিন্তা করেন, শেখ মুজিব যেভাবে বলছিল সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে, ক্ষমতা হস্তান্তর করতে, যদি সেদিন পাকিস্তান বাহিনীর সেনাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেত এবং ক্ষমতা হস্তান্তর করত, তাহলে এই দেশ কি স্বাধীন হতো? বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে 7 মার্চ সম্পর্কে লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন। শুধু তাই না, এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য তিনি পাকিস্তান সরকারকে কোনো সময়ও বেঁধে দিলেন না, কিন্তু খাজনা ট্যাক্স বন্ধ করে দিতে বলেছেন, এমনকি হরতালও তুলে দিয়েছেন। তিনি আরো লিখেন, কোনো এক অজ্ঞাত কারণে 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধু এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতার ঘোষণা কেন করলেন না তা কখনো জানা যায়নি। 7ই মার্চে বাঙালির গণবিস্ফোরণ দেখে পাকিস্তান বাহিনী শঙ্কিত হয়ে যায় এবং 7ই মার্চের পর থেকে 7 মার্চ থেকে 21শে মার্চ পাকিস্তান বাহিনী পাকিস্তান থেকে একের পর এক সোলজার নিয়ে আসে, অস্ত্র, গোলা বারুদ এবং যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসতে থাকে। এভাবে অস্ত্র, গোলা বারুদ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসতে দেখে তখন সবাই ভাবতেছিল যে পাকিস্তানের হয়তো গভীর কোনো ষড়যন্ত্র আছে, তারা হয়তো বাঙালির নেতৃত্ব শেষ করে দেওয়ার কোনো গভীর ষড়যন্ত্র করতেছে। অথচ তখন পর্যন্ত বাঙালির সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন শেখ মুজিব। শেখ মুজিব এগুলো দেখেও স্বাধীনতার ডাক না দিয়ে পাকিস্তানের ইয়াহিয়া খানের সাথে ক্ষমতা ভাগাভাগির নেগোসিয়েশনে ছিলেন, ইয়াহিয়া খানের সাথে বৈঠক করতেছিলেন। অথচ 69-এর গণঅভ্যুত্থানের পরে ভাসানী ঘোষণা করে দিয়েছিল ওদের সাথে আর কোনো নেগোসিয়েশন নাই, এবার বাংলাকে স্বাধীন করার যুদ্ধ করতে হবে। তাজউদ্দিন আহমেদের মেয়ে শ্রদ্ধেয় শারমিন আহমেদ ম্যাম তার নেতা ও পিতা বইয়ে লিখেন, শেখ মুজিব ও ইয়াহিয়ার মধ্যে যে সংলাপ হওয়ার কথা ছিল সেটা যদি ব্যর্থ হয় তাহলে তাজউদ্দিন আহমেদ এবং শেখ মুজিবের প্ল্যান ছিল তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন, এরপর সেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিবেন। নেতা ও পিতা বইয়ের 45 নম্বর পেজে তিনি লিখেন, মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সে ব্যাপারে আব্বু মুজিব কাকুর সঙ্গে আলোচনা করছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকা একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। তার মানে দেখেন, তাজউদ্দিন আহমেদের প্ল্যান কিন্তু পরিষ্কার। তিনি বুঝে গেছে যে ইয়াহিয়া খান দাবি মেনে নেবে না, যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। এই জন্য তিনি শেখ মুজিবের সাথে আলোচনা করে পুরান ঢাকা একটা বাসা পর্যন্ত ঠিক করে রাখছে। 25শে মার্চের মধ্যে পাকিস্তানের সকল অস্ত্র আনা শেষ। তারা অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করে রেখেছিল, মধ্যরাত থেকে শুরু করবে অপারেশন। যেহেতু পাকিস্তানি বাহিনীর গণহত্যার নির্লক্ষ্য তৈরি ছিল, এই জন্য 25শে মার্চ সন্ধ্যাবেলায় ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন এবং তাজউদ্দিন আহমেদ যখন এই খবর জানতে পারেন তখন তাজউদ্দিন আহমেদ তড়িঘড়ি করে শেখ মুজিবের বাসা আসেন শেখ মুজিবকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা অলরেডি একটা বাসা ঠিক করে রাখছিল। বাট ইউ নো হোয়াট, শেখ মুজিব পল্টি নেয়। শারমিন আহমেদ লেখেন, বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাজউদ্দিন এবং শেখ মুজিব মিলে সিদ্ধান্ত নিতেন, তাই আব্বুর সে কারণে বিশ্বাস ছিল ইতিহাসের যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অন্য রয়ে গেলেন, বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল। উনি না সবচেয়ে আস্থাবান। তাজউদ্দিন আহমেদ কি বললেন, মানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। এটা শোনার পর তাজউদ্দিনের মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা যে গত 2 দিন ধরে শেখ মুজিবের সাথে কি প্ল্যান ছিল, এখন শেখ মুজিব কি বলতেছে। পাকিস্তানি বাহিনী মধ্যরাত থেকে
গণহত্যার জন্য রেডি, আর শেখ মুজিব বলতেছে পরশুদিন হরতাল। মানে মুজিব পুরাই 180 ডিগ্রি পল্টে নিছে। শুধু তাই না, তাজউদ্দিন আহমেদ দেখলেন বেগম মুজিব শোবার ঘরে শেখ মুজিবের জামা কাপড় ভাঁজ করে রাখতেছে। এটা দেখে তাজউদ্দিন আহমেদ বুঝে গেছে যে শেখ মুজিব আসলে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য রেডি হয়ে আছে। তখন তাজউদ্দিন প্রায় 1.5 ঘন্টা ধরে অনেক কিংবদন্তি রাজনৈতিক নেতার উদাহরণ টেনে বোঝানোর চেষ্টা করেছে এরকম অনেক নেতা আত্মগোপনে গিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। আপনিও চলেন, আমাদের পরিকল্পনা তো রেডি। এখন আপনি যদি ওদের হাতে ধরা দেন তাহলে সেটা হবে আত্মহত্যার শামিল। কিন্তু কোনোভাবে তাজউদ্দিন শেখ মুজিবকে কনভিন্স করতে পারতেছেন না। শেখ মুজিব কোনোভাবে আত্মগোপনে যেতে রাজি হচ্ছেন না। তখন তাজউদ্দিন বলে, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি, আপনার নেতৃত্বের উপরেই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। তখন মুজিব কাকু বললেন, তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। বাট তিনি বঙ্গবন্ধুকে নিয়েই তো সব কাজগুলি করেছেন। এখন নেতা লাস্ট মুহূর্তে ব্যাক আউট করেছে। উনি তো সেই রাতে ওনার সাথে বহু তর্ক বিতর্ক হয়েছে। উনি বলেছে, মুজিব ভাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে যুদ্ধের মুখে জাতিকে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছে। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছেন না। উনি শুধু বলছে তোমরা যা করবার করো, যা করবা তাজউদ্দিন যা করবার করো। তার মানে উনি যা করবার করো বললে হয়। এখানে শেষ না। যখন তাজউদ্দিন শেখ মুজিবকে কোনোভাবে রাজি করাতে পারছিল না, তখন তাজউদ্দিন বলেন যে ঠিক আছে মুজিব ভাই, আপনি যাবেন না, আমাদের পূর্ব পরিকল্পনা অনুসারে আমি স্বাধীনতার ঘোষণাপত্র লিখে নিয়ে আসছি, আপনি ওইটাতে সই করে দেন, আর আমি একটা ট্যাপ রেকর্ডার নিয়ে আসছি, আপনার স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে নিয়ে যাব, আপনি এটাতে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, আমি রেকর্ড করে এগুলো নিয়ে চলে যাই। আগের দিন পর্যন্ত তাজউদ্দিন এবং শেখ মুজিবের প্ল্যান ছিল এভাবে স্বাধীনতার ঘোষণাপত্র তাজউদ্দিন লিখে আনবে এবং শেখ মুজিব সেটা সই করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে ওটা গোপনে পৌঁছে দেওয়া হবে। এরপর টেপ রেকর্ডারে যে ভাষণ রেকর্ড করা হবে সেই ভাষণটা আমাদের আন্ডারে যে রেডিও স্টেশনগুলো আছে, আগরতলার যে রেডিও স্টেশনগুলো আছে, ওইগুলোতে প্রচার করা হবে এবং আমাদের স্বাধীনতার ঘোষণা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু এখানেও শেখ মুজিব 180 ডিগ্রি ইউটার্ন নেয়। স্বাধীনতার ঘোষণাপত্র এবং রেডিওতে ঘোষণা করতে শেখ মুজিব অস্বীকৃতি জানায়। এবার তো তাজউদ্দিনের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি বলেন, মুজিব ভাই, আপনাকে এই কাজ করতেই হবে। কিন্তু তখন শেখ মুজিব কি উত্তর দিয়েছিল শুনবেন? এই কাজ আমি করতে পারবো না, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহিতার বিচার করতে পারবে। তখন তাজউদ্দিন বলে, মুজিব ভাই, আপনি এটা কি বলতেছেন? আমরা তো দেশদ্রোহিতাই করতেছি, আমরা আমাদের মাতৃভূমিকে মুক্তি করার জন্য, স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছি। তখন মুজিব বলে, আমি পারবো না, তোমরা যা করবার করো। বঙ্গবন্ধু যখন আত্মসমর্পণই বলবো, আমরা বলি বন্দী না, উনি স্বেচ্ছা বন্দী হলেন। উনি তো আমার বাবা ব্যারিস্টার আমির ইসলাম, তাদের তো প্ল্যান ছিল যে ওনার আন্ডারগ্রাউন্ডে যে স্বাধীনতা ঘোষণা করবেন, এবং সেই কথা অনুযায়ী উনি যখন টেপ রেকর্ডার নিলেন, স্বাধীনতার ঘোষণাটা লিখে নিলেন, বঙ্গবন্ধু ওটাতে রাজি হলেন না, বললেন যে আমাকে তো দেশদ্রোহী বলবে। তখন আব্বুর কথা ছিল, আমরা তো দেশদ্রোহিতাই করছি এখন, কারণ ওরা তো আমাদের এখানে মারতে যাচ্ছে। যে লোক যুদ্ধাপরাধী হয়ে যাওয়ার ভয়ে স্বাধীনতার ঘোষণাপত্রে সই করে নাই, কারণ এটা তার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, ট্যাপ রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও তিনি স্বাধীনতার ঘোষণা করেন নাই, সে লোককে বানাই দেওয়া হলো এই দেশের জাতির পিতা। যে লোক কাপুরুষের মতো স্বেচ্ছায় যুদ্ধের পূর্ব মুহূর্তে পাকিস্তান বাহিনীর কাছে সারেন্ডার করে ফেলছে, তাজউদ্দিনের বাসায় যদি বলে আত্মহত্যা করছে, যার দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই, তাকে সংবিধানে আইন করে জাতির পিতা বানিয়ে ফেলা হয়েছে এবং শেষ পর্যন্ত আওয়ামী ধর্মের নবী বানাই দেওয়া হয়েছে। এই জন্য সলিমুল্লাহ স্যার বলেছিলেন, আমরা যারা যুদ্ধ করে নাই তাদের জাতির জনক বানায় রাখছি, যারা যুদ্ধ করে জীবন দিয়ে গেছে তাদের কোনো খবর নাই। যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই। যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত শেখ মুজিব ক্ষমতা চাইলেও, যুদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত শেখ মুজিব ইয়ে খানের সাথে ক্ষমতা নিয়ে ডিসকাশনে থাকলেও 69-এর গণ অভ্যুত্থানের সময়, এমনকি 70 নির্বাচনের আগে মাওলানা ভাসানী চেয়েছিল স্বাধীনতা। সেজন্য 1971 সালের 9 মার্চ এক সমাবেশে সাধারণ মানুষ মাওলানা ভাসানীকে জাতির পিতা বলে স্লোগান দিয়েছিল। কিন্তু যুদ্ধের পরবর্তী সময়ে এসে শেখ মুজিব কিভাবে এই জাতির পিতা হয়ে যায়, এটা এখন এক বিরাট রহস্য। এরপর 72 থেকে 74 শেখ মুজিবের শাসনামল, বাকশাল, রক্ষী বাহিনী, দেশের দুর্ভিক্ষ, লুটপাট, পাচার। শেখ মুজিবের শাসনামল কেমন ছিল এটা আজকের ভিডিওর আলোচ্য বিষয় না, তবে তার শাসনামলের একটা উদাহরণ দেয়া যেতে পারে যাতে করে আপনারা বেসিক কিছু আইডিয়া পেতে পারেন। শেখ মুজিবের শাসনামল নিয়ে নন্দিত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসের 85 নম্বর পেজে লিখেছেন, দুঃখের সঙ্গে বলছি, সেই সময় নিজ দেশে আমাকে মনে হতো পরবাসী। শেখ মুজিবের শাসনামল কতটা দুর্বিষহ ছিল জাস্ট ইমাজিন করেন, যেখানে দেশের সবচাইতে জনপ্রিয় নন্দিত কথা সাহিত্যিক তার শাসনামল সম্পর্কে এরকম সাক্ষ্য দিচ্ছেন। দেয়াল উপন্যাসের 107 পৃষ্ঠা স্যার
হুমায়ুন আহমেদ সাক্ষী দিচ্ছেন শেখ মুজিবকে হত্যা করার খবর মেজর ডালিম রেডিওতে ঘোষণা করার পর রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই মিছিল ছিল আনন্দ মিছিল। এমনকি বাংলা মোটরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে। ওই অপারেশনের জন্য সেখানে যে ট্যাঙ্ক রাখা ছিল সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা পরাচ্ছে। যে লোক মারা যাওয়ার পর সারা দেশে আনন্দ মিছিল বের হয়, সারা দেশে মিষ্টির দোকানগুলো খালি হয়ে যায়। যাকে মারার জন্য যে ট্যাঙ্কে বের হয়েছিল সেই ট্যাঙ্কের মাথায় মানুষ ফুলের মালা পরায়। যিনি যুদ্ধাপরাধী হওয়ার বয়ে স্বাধীনতার দলিলপত্রে সই করেননি, তাকে বানায় দেওয়া হয়েছে দেশের জাতির পিতা। স্বাধীনতার যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে। মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল পাকিস্তানি বাহিনী। নির্বাচনে জয়ী হওয়ার পরেও ক্ষমতায় যেতে দেয়নি। ফলশ্রুতিতে এই বিশাল একটা যুদ্ধ হয়, যে যুদ্ধের মাধ্যমে শেখ মুজিব ক্ষমতায় আসার পর শেখ মুজিবও পাকিস্তানি বাহিনীর মতো সকলের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে এক নায়কতন্ত্র কায়েম করেন। সো যিনি যুদ্ধাপরাধী হওয়ার বয়ে দলিলে সই করেননি, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে ছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর দেশে এক নায়কতন্ত্র বাকশাল কায়েম করছেন, যার হত্যার খবর শুনে রাজপথে আনন্দ মিছিল বের হয়, দেশে মিষ্টি বিতরণ করে, কামানের মধ্যে মানুষ ফুলের মালা পড়ায়, সেই লোককে আপনি জাতির পিতা মানবেন কি মানবেন না সেই ডিসিশন আপনার উপরে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, কমেন্ট করতে পারেন শেখ মুজিবকে আপনি জাতির পিতা মানেন কিনা। বীর মুক্তিযুদ্ধ মতিউর রহমান বলেন, বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যান থেকে জানা যায় 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর 12,000 মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী করতে বলতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সে যুদ্ধ মাত্র কয়েকদিনের মধ্যে সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন বা মুক্ত হতো। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরাই আমাদের উপর স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছিল। সো বোঝাই যাচ্ছে এত বড় সময় ধরে বা যুদ্ধ এত দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রধান নেতার সিদ্ধান্তহীনতা। তিনি আসলে কনফিউজ ছিলেন, তিনি কি ক্ষমতা চান নাকি স্বাধীনতা চান। যদি সেই 7 মার্চে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন তাহলে হয়তো যুদ্ধটা এত বড় হতো না। আর 7 মার্চ যদি শেখ মুজিব সেই ঘোষণাটা দিয়ে দিতেন তাহলে হয়তো আমাদের যুদ্ধে ভারতেরও আশা লাগতো না। কিন্তু যুদ্ধ যখন শুরু হয়েছে আমাদের সাহায্য করতে ভারতও এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে ভারতকে শুধুমাত্র আমাদেরকে সাহায্য করার জন্য এসেছিল নাকি এখানে ভারতের বড় কোনো স্বার্থ ছিল? চলেন দেখি যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করার পিছনে ভারতের কি স্বার্থ ছিল। যুদ্ধের শুরুতে যখন পুরো জাতির অবিসংবাদিত এবং শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে গেলেন, তখন কিন্তু ভারত এটাকে আমাদের স্বাধীনতার আন্দোলন হিসেবে দেখছিলেন না, কারণ এর আগে শেখ মুজিবুর রহমান অসংখ্যবার পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। আমাদের দেশপ্রেমী যোদ্ধারা যুদ্ধ শুরু করলেও, স্বাধীনতা ঘোষণা দিলেও, তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেও ভারত তখন পর্যন্ত এটাকে জাস্ট একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনই দেখছিল, তারা এটাকে মুক্তিযুদ্ধ হিসেবে দেখে নাই। আমি আবারও বলছি, এটা হচ্ছে একদম শুরুর দিকে যখন শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হয়ে যায়। ভারত প্রথম দিকে আমাদের স্বাধীনতা যুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখার পেছনে যথেষ্ট লজিকও ছিল। কারণ হলো তখন অলরেডি ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, পোরখাল্যান্ড, পাঞ্জাবে খালিস্তান, শিখদের স্বাধীনতা আন্দোলন সহ ভারতের অন্তত 5টা রাজ্যের স্বাধীনতা আন্দোলন চলছিল। সো এই সময়টাতে ভারত যদি পূর্ব পাকিস্তানের এমন কাউকে সমর্থন করে যারা পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র চাচ্ছে, এটা হবে ভারতের ভিতরে যে 5টা রাজ্যের স্বাধীনতার আন্দোলন চলছে সে আন্দোলনকে উস্কে দেওয়ার মতো। এই জন্য ভারত সবসময় চেয়েছিল পূর্ব পাকিস্তান অঞ্চলে ভারতের বন্ধু ভাবাপন্ন কোনো সরকার আসুক, যার দরুন ভারত তাদের 7 সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে পারবে। এই রিজনে ভারত সে সময় শেখ মুজিবকে সমর্থন করে আসছিল। কিন্তু যুদ্ধ তো শুরু হয়ে গেছে, ভারত এটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মনে করুক আর যাই করুক, এটা আমাদের জন্য তো স্বাধীনতা আন্দোলন ছিল। সো যখন তাজউদ্দিন আহমেদ প্রবাসী সরকার গঠনের উদ্যোগ নেয় এবং সেই সরকারকে সমর্থন দেওয়ার জন্য বিশ্বব্যাপী প্রচারণার উদ্যোগ নেয়, তখন প্রধান রামেশ্বরনাথ কাও তাজউদ্দিন আহমেদকে সে থ্রেট দিয়ে যায় তাজউদ্দিন যাতে প্রবাসী সরকার গঠন না করে। রয়ের প্রধান রামনাথ কাও এবং একজন কর্নেল এসে রীতিমতো আমার বাবাকে এবং ব্যারিস্টার আমির ইসলামকে থ্রেট দিয়ে যান যে সরকার করাটা উচিত হচ্ছে না। কেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার না? সো প্রধান কাওয়ের এই থ্রেট থেকে বোঝা যায় ভারত চাচ্ছিল না যে এখানে নতুন কোন সরকার গঠিত হোক, নতুন কোন রাষ্ট্রের জন্ম হোক। কিন্তু ইন্দিরা গান্ধী আবার ওই দিক থেকে সমর্থন দিচ্ছিল। সো যখন যুদ্ধটা ভালো আকারে শুরু হয় এবং আমাদের মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করতে শুরু করে, তখন পাকিস্তান বাহিনী নির্মমভাবে দেশে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট করতে শুরু করে। আর সেই সময় পাকিস্তান বাহিনীর বর্বর নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিতে শুরু করে। জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করলে 26শে মার্চ থেকে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যায়। আমেরিকার প্রেসিডেন্টকে লেখা ইন্দিরা গান্ধীর এক চিঠি থেকে দেখা যায় মে মাসের মধ্যে 23 লাখ শরণার্থী ভারতে চলে গিয়েছিল। এমনকি প্রতিদিন গড়ে 50,000 করে শরণার্থী ভারতে প্রবেশ করছে। আর যখন এইভাবে রেগুলারলি শরণার্থী চাপ বেড়ে যাচ্ছিল, তখন শরণার্থী শিবিরে কলেরার প্রভাব দেখা দেয় এবং এই কলেরার কারণে দিনে 70 থেকে 80 জন, এমনকি এমনও দিন গেছে যেদিন 300 জন পর্যন্ত মারা যেতে শুরু করে। এই যে প্রতিদিন 50,000 প্লাস করে শরণার্থী প্রবেশ, সাথে সেখানে রোগ জীবাণু ছড়িয়ে শত শত মানুষের মৃত্যু এবং আরো
আরো শরণার্থীর চাপ বাড়তে থাকে, যেটা ভারতের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া প্রায় প্রতিদিন 1 কোটি শরণার্থীর খাবার ও আশ্রয় দেওয়া ভারতের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য যুদ্ধ যত দীর্ঘ হতো ভারতের জন্য তত বিপদ বাড়তো, যার কারণে এই শরণার্থীর চাপ সামলানো ভারতের জন্য কঠিন হয়ে পড়ে। যার দরুন ভারত চেয়েছিল যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ করা যায় এবং শরণার্থীগুলো আমাদের দেশ আবার ব্যাক পাঠানো যায়। এই কারণেই কিন্তু ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আসে, অর্থাৎ ভারতের জন্যই ভারতকে এই যুদ্ধে আসতে হয়। লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে, তাদের খাওয়া দাওয়ার সংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তাদের ট্রেনিং, তাদের আর্মামেন্টস, তো অতগুলো জিনিস সেটা ভারতের উপরেও একটা বোঝা, এবং ভারতের সেই অর্থনৈতিক শক্তি নাই যে এই বোঝাটা বেশ কয়েক বছরের জন্য চলতে থাকুক। কিন্তু শুধুমাত্র শরণার্থীর চাপ কিংবা শরণার্থীদেরকে আবার আমাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ভারতে যুদ্ধে আসেনি। এখানে ভারতের আরো অনেকগুলো বড় বড় স্বার্থ ছিল। যদি কয়েকটার উদাহরণ দেই, নাম্বার 1, 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে হারের প্রতিশোধ। 1962 এবং 1965 সালের যুদ্ধে ভারত পাকিস্তানের সাথে বাজেভাবে পরাজিত হয়, এবং সেখানে পরাজিত হয় বলা যায় আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাদের হাতেই। 71 সালে ভারতের হাতে মোক্ষম একটা সুযোগ তৈরি হয় 65 সালের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, যে 65 সালে যুদ্ধে হারের কারণে ভারত হীনমন্যতায় ভুগছিল। এখানে বাংলাদেশকে সহযোগিতা করার চাইতেও চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করে দিয়ে নিজেদের সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল ভারতের প্রধান উদ্দেশ্য। নাম্বার 2, মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণ করা। ভারতবর্ষের চরম মুসলিম নির্যাতনের চিত্র মোহাম্মদ আলী জিন্না এবং মুসলমান নেতাদেরকে ব্যথিত করে। একের পর এক পরিকল্পিত ধর্মীয় দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করা হতো। প্রতিটা ধর্মীয় দাঙ্গার পর দেখা যেত যদি হিন্দু একজন মরে, বিপরীতে মুসলিম মারা যাচ্ছে 10 জন, অর্থাৎ হিন্দুর তুলনায় 10, 15, 20% বেশি মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য মোহাম্মদ আলী জিন্না ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করার প্রস্তাব দেন। তিনি বলেন, হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। হিন্দু শাসকদের অধীনে কখনো মুসলিমরা নিরাপদে থাকতে পারবে না। মোহাম্মদ আলী জিন্নার এই দাবির অন্যতম উদাহরণ হচ্ছে বর্তমান ভারতের চিত্র। মোহাম্মদ আলী জিন্নার সেই দ্বিজাতি তত্ত্বকে ভুল প্রমাণ করার জন্য ভারত 47 পর থেকে প্রোপাগান্ডা চালানো শুরু করে, এবং 71 সালে যুদ্ধে ভারত সেই তত্ত্ব ভুল প্রমাণ করার জন্য সবচাইতে বড় সুযোগ পায়। নাম্বার 3, ইন্ডিয়া ডক্ট্রিন বা নেহেরু ডক্ট্রিন বাস্তবায়ন। শব্দটা পরিচিত মনে হচ্ছে, তাই না? নেহেরু ডক্ট্রিন হলো পণ্ডিত জওহরলাল নেহরুর এমন একটি কনসেপ্ট যেখানে ভারতের তুলনায় ছোট রাষ্ট্রগুলো ভারতের আধিপত্যে গোলাম বানিয়ে রাখা হবে। 1947 সালে জওহরলাল নেহরুর প্রকাশিত ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে বলা হয়, ভারত অবশ্যম্ভাবীভাবে তার আধিপত্য বিস্তার করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র, কিন্তু ছোট জাতি রাষ্ট্রগুলো তারা সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে, বাট রাজনৈতিক স্বাধীনতা থাকবে না। নেহরুর এই উক্তি দেখার পর আপনার হাসিনা রেজিমের কথা মনে পড়ে যাচ্ছে না? গত 15 বছর ধরে আমরা স্বায়ত্তশাসিত থাকলেও আমাদের কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না। শুধু বাংলাদেশে না, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কাকেও তাদের দাস বানিয়ে রেখেছিল। এবিআই মুন্সির লেখা এই বইটা পড়লেই বুঝতে পারবেন উপমহাদেশে ভারত কিভাবে নেহরু ডক্ট্রিন বাস্তবায়ন করেছিল। কিন্তু শ্রীলঙ্কাতে ভারতের পাপেটের যে অবস্থা হয়েছে, বাংলাদেশেও ভারতের পাপেটের একই অবস্থা হয়েছে। এবং নেপালের সংখ্যাগরিষ্ঠ যে 80% হিন্দু আছে, সে 80% হিন্দু ভারতকে জাটাপিটা করে বিদায় করছে। নেহরু ডক্ট্রিন সম্পর্কে আপনার আরো বিস্তারিত জানতে হলে আপনাকে পরিচিত হতে হবে চাণক্য নীতির সাথে। চাণক্য নীতি কি বা এত কঠিন জিনিস বোঝার দরকার নাই, অখণ্ড ভারত নামের একটা কনসেপ্টের সাথে তো পরিচিত আছেন। সেই অখণ্ড ভারত কনসেপ্টের কথাই ওই চাণক্য নীতিতে বলা হয়, কিভাবে অখণ্ড ভারত বাস্তবায়ন করা হবে। চাণক্য বলে, ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষা কখনো মন থেকে মুছে ফেলো না, সব সীমান্তবর্তী রাজাকে শত্রু বলে মনে করবে। এই চাণক্য নীতি ফলো করে ক্ষমতা অর্জনের লোভ এবং দেশ দখলের লোভ থেকে ভারত বাংলাদেশের যুদ্ধে এগিয়ে আসে। কিন্তু চাণক্য নীতি অনুসারে ভারত বাংলাদেশ দখল না করলেও নেহরু ডক্ট্রিন ফলো করে তারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম কাগজে কলমে দেখালেও এদেশের মানুষের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। নেহরু ডক্ট্রিনের অন্যতম উদাহরণ হলো শেখ হাসিনা গত 15 বছরে দেশের ক্ষমতায় ছিল কোনো রকম নির্বাচন ছাড়া। নাম্বার 4, নিজের পছন্দ মতো রাজনৈতিক দলকে বাংলাদেশে টিকিয়ে রাখা। যুদ্ধ যখন লেগে যায় এবং ভারত যখন এই যুদ্ধে ইনভলভ হয়ে যায়, তখন ভারতের স্ট্র্যাটেজি পরিবর্তন হয় এবং ভারত চায় যে এই অঞ্চলে এমন একজনকে ক্ষমতা রাখবে যে আজীবন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে। ফলে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান যথারীতি মুক্ত হয়ে এসে দেশের ক্ষমতায় বসে। আর ধর্মনিরপেক্ষতা মতবাদের জন্য দেশের মানুষ যুদ্ধ করে নাই, কিন্তু রয়ের প্রেসক্রিপশন নিয়ে এই সংবিধান প্রণয়নের সময় দেশের ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে দেওয়া হয়। ভারতের প্রতি আনুগত্য এবং রাশিয়ার সমাজতন্ত্রের ভূতে উত্তর কোরিয়ার মতো এক ডিক্টেটোরিয়াল রাষ্ট্র কায়েমের দিকে যাচ্ছিল শেখ মুজিব। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে যখন শেখ মুজিব বাকশাল গঠন করে, সেই বাকশালেও ছিল ভারতের সম্পূর্ণ সমর্থন। সুতরাং শরণার্থী ক্রাইসিস ছাড়াও ভারত নিজেদের এই প্রধান 4টি স্বার্থের জন্য বাংলাদেশের যুদ্ধে এগিয়ে আসে। সো বাংলাদেশকে স্বাধীন করতে ভারত এখানে আসেনি, ভারত এসেছিল নিজেদের স্বার্থ উদ্ধার করতে। ভারতের স্বার্থ তো ভারত ভালোভাবে উদ্ধার করেছে, কিন্তু এই যে বলা হয় ভারত আমাদেরকে সাহায্য করেছে, ভারতকে আসলে আমাদেরকে সাহায্য করেছিল? একটুও না।
বরঞ্চ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করে, দেশের শহীদদের সাথে বেইমানি করে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিল ছিনিয়ে নেয় ভারত। আজকে জাস্ট এইটুকুই বললাম। নেক্সট ভিডিওতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রতারণা নিয়ে এমন সব ইনফো আছে যেগুলো দেখার পর আপনার মন চাইবে ভারতকে ধ্বংস করে দেই। সেই পর্যন্ত অপেক্ষা করুন। মা, মাটি, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।